গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। আজ ৫ম পর্ব। সতীশের অরণ্যবাসের ব্যবস্থাটা যদিচ আজও তেমনি আছে বটে, কিন্তু তাহার সেই বৈরাগ্য সাধনের ধারাটা ইতিমধ্যেই যে কতখানি বিপথে সরিয়া গিয়াছে তাহা যে কেহ তাহাকে ২ মাস পূর্বে দেখিয়াছে তাহারই চোখে পড়িবে। যে লোক স্বেচ্ছায় নির্বাসন দণ্ড গ্রহণ করিয়া এই নির্জন নির্বান্ধব পুরীতে একাকী বাস করিতে আসিয়াছে, তাহার এই আকস্মিক বেশভূষার প্রতি অনুরাগের হেতুটাই কি? কেনই বা পাখির গানের পরিবর্তে তাহার নিজের গানের খাতাটা আবার তরঙ্গের ভেতর হইতে বাহির হইয়া পড়িল? বেহালা, সেতার, বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রগুলোই বা কেন তাহাদের অনাদৃত বাসস্থান পরিত্যাগ করিয়া সাবেক দিনের মতো টেবিলের উপর আসিয়া জুটিল? তাহার মুখ চোখের সেই মলিন ছায়াটাই বা কি করিয়া তিরোহিত হইয়া গেল? এইসব ভাবিবার কথা বটে। বস্তুত মাস ২-৩ পূর্বের সতীশকে এখন হঠাৎ যেন চেনাই ভার। কিন্তু এই এত বড় অদ্ভুত পরিবর্তনের আসল কারণটা হয়তো এখানে খুলিয়া না বলিলেও চলিত, কিন্তু পাছে সাঁওতাল পরগনার অসাধারণ জল হাওয়ার গুণ মনে করিয়া কতগুলো নির্বোধের দল ছুটিয়া আসিয়া পড়ে, শুধু এই ভয়। সুতরাং এইটুকু আভাসে বলা প্রয়োজন যে কোনো পক্ষ হইতেই যদিচ বিবাহের প্রস্তাবটাকে এখনো স্পষ্ট করিয়া উত্থাপিত করা হয় নাই, কিন্তু আত্মীয় স্বজনের কাছে সতীশ সরোজিনীর মনের কথাটা সুস্পষ্ট হইয়া উঠিতে বাকি ছিল না। সরোজিনীর জননী জগত্তারিণীর আগ্রহটাই যে এ বিষয়ে সবচেয়ে বেশি, তাহা বছরখানেক পূর্বে কলিকাতাতেই জানা গিয়াছিল। কিন্তু আগ্রহ এবং ব্যাকুলতা সর্বাপেক্ষা অধিক বলিয়াই বোধ করি সমস্ত লোকের মধ্যে শুধুমাত্র তাহারই মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ছিল। কি জানি তাহার শিক্ষিতাভিমানিনী কন্যা চিরদিনের সমাজ ও সংস্কার কাটাইয়া সতীশকে গ্রহণ করিতে রাজি হইবে কিনা। সম্প্রতি তিনি বাপের বাড়ি শান্তিপুরে গিয়াছিলেন, ফিরিয়া আসিয়াই কথাটা তিনি পাকা করিয়া লইবেন এমনই একটা ইঙ্গিত যাইবার সময় জগত্তারিণী প্রকাশ করিয়া গিয়াছেন। সকালে সতীশ বেহালায় নতুন তার চড়াইতেছিল। বেহারির সঙ্গে একজন ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন। ইনি জ্যোতিষবাবুর বাড়ির সরকার। জগত্তারিণীর সঙ্গে শান্তিপুরে গিয়াছিলেন, আবার তার সঙ্গেই ফিরিয়া আসিয়াছেন। সরকার নমস্কার করিয়া জানাইল, মা আপনাকে আজ আহারের নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। খবর শুনিয়া সতীশের বুকের রক্ত চমক খাইয়া গেল। কহিল, তিনি কবে ফিরে এলেন? সরকার কহিল, আজ ৩ দিন হল। প্রায় ৬-৭ দিন হইল সতীশ ওদিকে যায় নাই। তাহাদের সম্বন্ধটা অত্যন্ত স্পষ্ট হইবার পর হইতে জ্যোতিষবাবুর বাড়িতে যখন তখন বেড়াইতে যাইতে তাহার লজ্জা করিত। কহিল, আচ্ছা, মাকে জানাবেন আমি ১০টা-১১টার মধ্যে গিয়ে হাজির হব। যে আজ্ঞা বলিয়া লোকটা নমস্কার করিয়া চলিয়া গেল। সতীশকে নিমন্ত্রণ করিতে পাঠাইয়া দিয়াও জগত্তারিণীর আহারের কোনরূপ উদ্যোগ না করিয়াই নিশ্চিত ছিলেন, কারণ তাহার ধারণা ছিল সতীশ সন্ধ্যার পূর্বে আসিবে না। এখন সরকারের মুখে খবর শুনিয়া তিনি ব্যস্ত ও ক্রুদ্ধ হইয়া উঠিলেন। আজ ছিল একাদশী, তাহার নিজের জন্যে কোনরূপ আয়োজনের আবশ্যক ছিল না, এবং যে বিধবা ব্রাহ্মণ কন্যার দ্বারা তাহার রাধা বাড়ার কাজ চলিত, তিনিও দিন ২ হইতেই শান্তিপুরের কল্যাণে ম্যালেরিয়া জ্বরে শয্যাগত ছিলেন। অত্যন্ত বিরক্ত হইয়া সরকারকে কহিলেন, তুমি এবেলা খাবার কথা বলে আসতে গেলে কেন? তোমার কি কোনো বুদ্ধিই নেই? সরকার ভয়ে ভয়ে কহিল, আমি বলিনি, তিনি নিজেই এবেলার কথা বলেছিলেন। জগত্তারিণী তখন রাগ করিয়া হুকুম করিলেন, তবে তুমি যাও বাপু, ভালো মাছ টাছ কোথায় পাওয়া যায় শিগগির নিয়ে এসো। আজ সকাল হইতেই যে জন্য তাহার মন বিগড়াইয়াছিল তাহার হেতু ছিল। সতীশকে নিমন্ত্রণ করিতে পাঠাইবার পর তিনি খবর পাইয়াছেন কাল রাত্রে সহসা শশাঙ্কমোহন পুনরায় আসিয়া হাজির হইয়াছেন। এই লোকটাকে উৎকট সাহেবিয়ানার জন্য তিনি কোনোদিন দেখিতে পারিতেন না, এবং বিশেষ করিয়া যখন হইতে শুনিয়াছিলেন সে সরোজিনীর পাণিপ্রার্থী, তখন হইতে লোকটি তাহার ২ চক্ষের বিষ হইয়া গিয়াছিল। দিন ২০ পূর্বে যখন সে কি উপলক্ষ সৃষ্টি করিয়া কলিকাতা হইতে এখানে আসিয়াছিল,
তখন জগত্তারিণী তাহাকে এক প্রকার স্পষ্ট করিয়া বলিয়াছিলেন যে তাহার কন্যার সহিত বিবাহ অসম্ভব। তবুও বেহায়া লোকটা বলা নাই কহা নাই আবার আসিয়া উপস্থিত হইয়াছে শুনিয়াই তাহার চিত্ত সংশয়ে কণ্টকিত হইয়া উঠিয়াছিল। তাছাড়া এই সংবাদ একটুখানি পূর্বাহ্নে জানিতে পারিলে আজ সতীশকে হয়তো তিনি নিমন্ত্রণ করিতেই পাঠাইতেন না। কেন এই খবর যথাসময়ে তাহাকে জানানো হয় নাই বলিয়া তিনি জ্যোতিষ হইতে বাড়ির বেহারাটা পর্যন্ত সকলের উপরই চটিয়া গিয়াছিলেন। সরোজিনী বাহিরে বসিবার ঘর হইতে বাহির হইয়া কোনো মতে মায়ের চোখ এড়াইয়া ওপরে যাইতেছিল। শশাঙ্ক মোহনের আগমন সেও জানিত না, কিন্তু জগত্তারিণী ফিরিয়া দাঁড়াইয়া তাহার আপাদমস্তক ক্ষণকাল নিঃশব্দে নিরীক্ষণ করিয়া গূঢ় ক্রোধের স্বরে বলিলেন, বেড়ানো হলো তো, এখন জুতা মোজাটা একদণ্ড ছাড়ো আচ্ছা। সতীশ আজ এখানে খাবে, আমি নিজে না রাঁধলে তো তোমাদের এই খ্রিস্টানের বাড়িতে এসে জলস্পর্শ করবে না। যাও, ঘাগরা টাগরা ছেড়ে আমার রান্নাঘরে এসো গে। বুড়ো মায়ের একটুখানি সাহায্য করলে তোমাদের যীশুখ্রিস্ট রাগ করবে না। যাও বাছা। মা রাগ করিলে কিরূপ অগ্নিমূর্তি হইতেন এবং সত্য মিথ্যা নির্বিচারে লঙ্ঘন করিয়া যা মুখে আসে বলিতেন তাহা কাহারও অবিদিত ছিল না। সরোজিনী কুণ্ঠিত হইয়া কহিল, আমি এক্ষুনি আসছি মা। কিন্তু মায়ের রাগ তাহাতে কিছুমাত্র শান্ত হইল না। বলিলেন, এসেই বা আমার কি মাথা কিনবে মা? 17-18 বছরের মেয়ে হলে আজও এক মুঠো চাল সিদ্ধ করতে শিখলে না। আমরাও গরিবের ঘরের মেয়ে ছিলাম না মা, কিন্তু ও বয়সে সংসার চালিয়ে এসেছি। বামুন মেয়ে আজ যদি চলে যায় আমাকে তাহলে খাবার অভাবে শুকিয়ে মরতে হবে। যে ঘর সংসারে ধর্মকর্ম নেই সে ঘরে ছেলে মেয়ে পেটে ধরাই বৃথা। এই কঠোর মন্তব্য অত্যন্ত কঠিন করিয়া ব্যক্ত করিয়া জগত্তারিণী মুখ হাঁড়িপানা করিয়া নিজেই রান্নাঘরে গিয়া প্রবেশ করিলেন। কিন্তু কেন যে তাহার নিজের ছেলে মেয়ে এবং নিজের সংসারের আচার ব্যবহারের উপর এই মর্মান্তিক আক্রোশ, তাহা তাহার পূর্ব ইতিহাস হইতে অনেকখানি বুঝা যাইবে। জগত্তারিণীর পরলোকগত স্বামী পরেশনাথ ওকালতি করিয়া অগাধ অর্থ উপার্জন করিয়াও যখন অনেক বয়সে অধিকতর উপার্জনের আশায় ব্যারিস্টার হইতে কৃত সংকল্প হইলেন, তখন স্ত্রী কান্নাকাটি করিয়া উপবাস করিয়া মাথা খুঁড়িয়া অশেষ প্রকারে বাধা দিবার চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে পারিলেন না। পরেশনাথ কোনো কথা শুনিলেন না। জগত্তারিণীকে এবং 12 বৎসরের পুত্র জ্যোতিষ ও 6 বৎসরের কন্যা সরোজিনীকে দেশের মাটিতে রাখিয়া বিলাত চলিয়া গেলেন। প্রথম কয়েকদিন জগত্তারিণী একেবারেই হাল ছাড়িয়া দিলেন, কিন্তু পরে প্রকৃতিস্থ হইয়া নায়েব গোমস্তার সাহায্যে বিষয়কর্ম দেখিতে লাগিলেন। কিন্তু স্বামীর ওপর চিত্ত তাহার চিরদিনের মতো ভাঙ্গিয়া গেল। কিছুদিনের পর পরেশনাথ ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিয়া আশাতিরিক্ত অর্থোপার্জন করিতে লাগিলেন। কলিকাতায় নূতন অট্টালিকা প্রস্তুত করাইয়া নূতন ধরনের বাড়িঘর সাজাইতে শুরু করিলেন, বয় বাবুর্চি নিযুক্ত করিলেন। কিন্তু জগত্তারিণী নীরবে পৃথক হইয়া রহিলেন। স্বামীর গৃহকর্মে লেশমাত্র যোগদান করিলেন না। এমনি করিয়া দিন দিন স্বামী স্ত্রীর বিচ্ছেদ নিদারুণ হইয়া উঠিতে লাগিল। বাক্যালাপ তো বন্ধই ছিল, সংবাদ লওয়াও প্রায় বন্ধ হইয়া আসিল। একদিন জ্যোতিষ আসিয়া কহিল, মা, বাবা আমাকে বিলেত পাঠাতে চাচ্ছেন। এ আশঙ্কা জননীর ছিলই। তিনি অত্যন্ত কঠিন হইয়া জিজ্ঞাসা করিলেন, কবে? জ্যোতিষ কহিল, বোধ করি মাস 2 মধ্যেই। আচ্ছা বলিয়া মা মুখ অন্ধকার করিয়া অন্যত্র চলিয়া গেলেন। বিলাত যাত্রার দিন তিনি দ্বার বন্ধ করিয়া রহিলেন। জ্যোতিষ রুদ্ধ দ্বারের সম্মুখ হইতেই প্রণাম করিয়া বিদায় লইয়া গেল। পরেশনাথ সরোজিনীকে সঙ্গে করিয়া বোম্বাই পর্যন্ত পৌঁছাইয়া দিতে গেলেন। ফিরিয়া আসিয়া শুনিলেন জগত্তারিণী শান্তিপুরে পিত্রালয়ে চলিয়া গেছেন। কারণ অনুসন্ধান করিয়া অবগত হইলেন ইতিমধ্যে তাহার খুড়শ্বশুর গোবিন্দবাবু সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন, কিন্তু এই বাটিতে আহারাদি করেন নাই। সুতরাং স্ত্রীর গৃহত্যাগের কারণ বুঝিতে তাহার বিলম্ব হইল না। ফিরাইয়া আনিতে লোক পাঠাইলেন, কিন্তু জগত্তারিণী আসিলেন না। পরেশনাথ সরোজিনীকে বোর্ডিংয়ে ভর্তি করিয়া দিলেন এবং প্র্যাকটিস ছাড়িয়া
শূন্য বাটিতে অদ্ভুত কীর্তি আরম্ভ করিয়া দিলেন। জগত্তারিণী পিত্রালয়ে থাকিয়া স্বামীর অধপতনের সমস্ত বিবরণ শুনিতে পাইলেন, কিন্তু বাধা দিবার লেশমাত্র চেষ্টা করিলেন না। যে স্বামী তাহাকে আত্মীয় সমাজের বাহিরে টানিয়া ফেলিয়া দিয়া গেলেন, তাহার উপর জগত্তারিণীর অভিমানের অবধি রহিল না। এমনি করিয়া দীর্ঘ 5 বছর হইয়া গেল। জ্যোতিষ ফিরিয়া আসিয়া মাকে আনিতে গেল, কিন্তু মা অটল হইয়া রহিলেন, গৃহে ফিরিলেন না। কাঁদিয়া কহিলেন, সব তো শুনেছিস জ্যোতিষ, এখন যাতে তোরা সুখে থাকিস তাই করগে বাবা, কিন্তু আমাকে সে নরকের মজার টানিস না, ও আমি সইতে পারব না। জ্যোতিষ কহিল, আমরা আলাদা বাসা করে থাকব মা, তোমাকে সে বাড়ির ছায়াও মারাতে হবে না। আমি যা উপার্জন করব তাতেই আমাদের কোনো মতে দুঃখ কষ্টে চলে যাবে, তুমি এসো। অনেক কষ্টে জগত্তারিণী সম্মত হইলেন এবং পুত্রকে কলিকাতায় আলাদা বাসা ঠিক করিতে বলিয়া দিয়া যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। জ্যোতিষ 1 সপ্তাহের মধ্যেই ফিরিয়া আসিয়া লইয়া যাইবে বলিয়া মায়ের কাছে বিদায় লইয়া চলিয়া আসিল, কিন্তু অত বিলম্বের আবশ্যক হইল না। 5 দিন পরেই সে ফিরিয়া আসিল, কিন্তু তাহার খালি পা, গায়ে একখানা শাল জড়ানো দেখিয়াই জগত্তারিণী চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। জ্যোতিষ যেদিন কলিকাতায় ফিরিয়া গিয়াছিল, তাহার 3য় রাত্রেই অকস্মাৎ হৃদরোগে পরশনাথের মৃত্যু হইয়াছিল। নিদারুণ অভিমানে একদিন জগত্তারিণী বাড়ি ছাড়িয়া চলিয়া গিয়াছিলেন। সুদীর্ঘ 5 বছর পরে আবার একদিন কাঁদিতে কাঁদিতে সেই বাড়িতেই ফিরিয়া আসিলেন, কিন্তু স্বামীর সঙ্গে ইহলোকে আর দেখা হইল না। মেয়েকে স্কুল ছাড়াইয়া বাড়ি আনিলেন এবং তাহার আগাগোড়া পুনঃ পুনঃ নিরীক্ষণ করিয়া ভয়ে বিস্ময়ে স্তব্ধ হইয়া রহিলেন। জ্যোতিষকে আড়ালে ডাকিয়া আনিয়া কহিলেন, বোনের বিয়ে দিবি কবে বল দেখি? জ্যোতিষ মায়ের মনের ভাব বুঝিয়া হাসিয়া কহিল, ওর চেয়ে অনেক বড় বয়সের মেয়েদের বিয়ে হচ্ছে মা, তুমি নির্ভাবনায় থাকো। জগত্তারিণী বিস্ময়ে চোখ তুলিয়া বলিলেন, নির্ভাবনায় থাকব কি রে? তোর বাপ যা করে গেছেন সে তো ফিরবে না জানি, কিন্তু আমি বেঁচে থাকতে তো বামুনের মেয়েকে মুসলমান খ্রিস্টানের হাতে দিতে পারব না, তাতে মেয়ের বিয়ে হোক আর নাই হোক। তোর জন্যে ভাবিনি, একটা প্রায়শ্চিত্ত করলেই হতে পারবে, সে বিধান আমি কাকার কাছ থেকে জেনেই এসেছি, কিন্তু 1000 প্রায়শ্চিত্ত করেও তো মেয়ের বয়স কমাতে পারা যাবে না, তার উপায় হবে কি? জ্যোতিষ কহিল, তোমাকে বয়স কমাতে হবে না মা, 2 দিন সবুর করো, আমি ভালো বামুনের ছেলে এনে দেব, তোমাকে মুসলমান খ্রিস্টানের ঘরে খুঁজে বেড়াতে হবে না। জগত্তারিণী রাগিয়ে বলিলেন, তুই আরও সবুর করতে বলিস জ্যোতিষ? জ্যোতিষ জবাব দিল, দোষ তো আমার নয় মা যে সবুর করতে বলে অপরাধ হবে, দোষ তোমার এবং বাবার, আমি তো ছিলাম বিদেশে। এ কথা যে সত্য তাহা জগত্তারিণী মনে মনে বুঝিলেন, কিন্তু সৎ ব্রাহ্মণ সন্তান কোথায় কেমন করিয়া জুটিবে তাহাও ভাবিয়া পাইলেন না। বলিলেন, যা ভালো বুঝিস কর বাছা, কিন্তু আমি কিছুর মধ্যেই নেই, তা আগে থেকে বলে দিয়ে যাচ্ছি। বলিয়া ভারাক্রান্ত হৃদয়ে কাজে চলিয়া গেলেন। প্রায়শ্চিত্ত করিয়া জ্যোতিষ পিতার শ্রাদ্ধ করিল। ইহার অনতিকাল পরেই পাত্র জুটিল একজন বিলাত ফেরত বাঙালি সাহেব। ব্যারিস্টারি পাশ করিয়া তিনি বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছিলেন। শশাঙ্ক মোহনের রংটা নেটিভ, মেজাজটা ব্রিটিশ। তিনি বাংলা বলিতেন অশুদ্ধ, ইংরাজি বলিতেন ভুল। অল্পদিনেই তাহার নিয়মিত আসা যাওয়াটা অনিয়মিত এবং সরোজিনীর প্রতি মনের ভাবটা অস্পষ্ট হইতে সুস্পষ্টতর হইয়া উঠিল। জগত্তারিণী পর্দার আড়াল হইতে ভাবী জামাতাকে অবলোকন করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিলেন এবং সেই আক্রোশ মিটাইলেন মেয়ের ওপর। তাহাকে নিভৃতে ডাকিয়া ভর্ৎসনা করিয়া কহিলেন, তুই বেহায়ের মতো জার্তার সামনে বার হোস কেন বলতো? সরোজিনী লজ্জায় সংকুচিত হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ক্রুদ্ধা জননী আর কিছু না বলিয়া দ্রুত পদে অন্যত্র চলিয়া গেলেন। অতঃপর শশাঙ্ক মোহন অনেকবার আসিলেন গেলেন, কিন্তু যাহার জন্যে তাহার যাতায়াত তাহার দেখা পাইলেন না। মায়ের অনুশাসন স্মরণ করিয়া সরোজিনী অত্যন্ত সতর্ক হইয়া অন্তরালে রহিল। জ্যোতিষ লক্ষ্য করিয়া একদিন ভগিনীকে কহিলেন, সর, আজকাল তুই এমন পালিয়ে থাকিস কেন রে? সরোজিনী মুখ নিচু করিয়া অস্ফুটে কহিল,
মা। আর কিছুই বলিতে হইল না, জ্যোতিষ নীরবে চলিয়া গেলেন। এই বাড়িতে ওই একটি অক্ষরই যথেষ্ট। প্রায় মাস 2 পরে একদিন সকালে সেই পাত্রটির তরফ হইতেই প্রস্তাব লইয়া জ্যোতিষ মায়ের কাছে উপস্থিত হইয়া রীতিমতো বকুনি খাইল। ছেলেকে চুপ করিয়া থাকিতে দেখিয়া মা কিঞ্চিত কোমল হইয়া কহিলেন, আচ্ছা, তোরাও তো বিলেতে ছিলি বাছা, কিন্তু ওই রকমটি হয়েছিস কি? জ্যোতিষ ধীরে ধীরে বলিল, সবাই একরকম হয় না মা, কেউ কেউ একটু একটু বদলেও যায়, কিন্তু তাই বলে এমন ছেলে কি হাতছাড়া করা ভালো? শশাঙ্ক ব্যারিস্টার হয়ে এসেছে, এর মধ্যেই একটু আধটু পসারও করেছে। আমার তো মনে হয় না মা বিয়ে হলে সরোজিনী মন্দ হাতে পড়বে। চালচলনে যা একটু তফাৎ ঘটেছে সেটুকু যদি মাপ করে নিতে পারো মা, ভবিষ্যতে বোধ করি ভালোই হবে। মা বলিলেন, আমি বলছি জ্যোতিষ, এ কোনোদিন ভালো হবে না। তাছাড়া বিদেশে গিয়েই যে বিদেশি হয়ে যায়, তাকে তো আমি কোনো মতেই বিশ্বাস করব না। আর এই বা কেমন কথা যে হিন্দুস্তানে গেলে হিন্দুস্তানি হব, কাবুলে গেলে কাবলি হব, কটকে গিয়ে উড়ে হয়ে যাব? না না জ্যোতিষ, তুই ওকে বিদায় কর বাছা। ওটা মানুষ নয়, বাঁদর। বাঁদরের হাতে আমি মাথা খুলে মলেও মেয়ে দিতে পারব না। কাহারও সম্বন্ধে মত প্রকাশ করিতেও যেমন জগত্তারিণীর বিলম্ব ঘটিত না, তাহার প্রকাশিত মতামতের মধ্যেও তেমনি সংশয় দ্বিধার অবকাশ মাত্র থাকিত না। তাছাড়া যে অপরাধে তিনি স্বামী পর্যন্ত ত্যাগ করিতে পারিয়াছিলেন, সে অপরাধ যে তিনি কোনো প্রলোভনই ক্ষমা করিবেন না, তাহা নিশ্চয়ই বুঝিয়া জ্যোতিষ নীরবে চলিয়া গেল। কিন্তু কিছুক্ষণ পরেই ফিরিয়া আসিয়া কহিল, মা, একটা কথা কিন্তু ভেবে দেখবার আছে। মা জিজ্ঞাসা করিলেন, কি কথা? জ্যোতিষ কহিল, সরোজিনীকে তোমরা যে শিক্ষা দিয়ে এসেছ, তাতে তার অমতেও কাজ করা চলবে না। সেটা সবচেয়ে মন্দ কাজ হবে। শিশুকাল থেকে তোমরা ওর ভার নিলে না, দিলে বিদেশি মেমদের উপর। এখন বড় হয়ে ওর মনের টানটা যে কোন দিকে ঝুঁকে থাকবে, সেটা বোঝা তো শক্ত নয় মা। জগত্তারিণী চুপ করিয়া রহিলেন। এই কথাটা তিনি মনে মনে অস্বীকার করিতেও পারিতেন না, অথচ প্রকাশ্যে স্বীকার করিতে পারাও অসম্ভব। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, বেশ তো জ্যোতিষ, তোমরা সবাই যদি সাহেব মেম হতে চাও হও, কিন্তু তার আগে আমাকে কাশি পাঠিয়ে দাও। আমি এতই যদি সহ্য করতে পেরে থাকি, এও সইতে পারব। জ্যোতিষ তাড়াতাড়ি হেঁট হইয়া মায়ের পায়ের ধুলো মাথায় লইয়া হাসিয়া কহিল, তাহলে আমাকেও কাশিতে গিয়েই থাকতে হবে। মাকে ছেড়ে যে আমার কোথাও থাকা চলবে না, সে তো দেশে ফিরেই ঠিক হয়ে গেছে মা। জগত্তারিণী মুখ তুলিয়া চাহিলেন। তাহার মনের সমস্ত আগুন এক মুহূর্তেই নিবিয়া জল হইয়া গেল। ক্ষণকাল গভীর স্নেহে পুত্রমুখ নিরীক্ষণ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, না বাছা, তুই আমাদের কাশির বাড়িটা খালি করে দিতে চিঠি লিখে দে। আমি যে চিরকাল উপস্থিত থেকে নিজের মত নিয়ে তোদের বিব্রত করে রাখব, সেটা উচিত নয়, দরকারও নয়। জ্যোতিষ হাসিয়া বলিল, তাই ভালো মা, চলো সবাই কাশিতে গিয়ে থাকি। মাতা পুত্রে উক্ত কথোপকথন কলকাতার বাড়িতে যেদিন হইয়াছিল, তার কিছুদিন পূর্বেই উপেন্দ্র সতীশকে লইয়া জ্যোতিষের বাটিতে আসিয়া উপস্থিত হইয়াছিল। ইহার পরের ঘটনা পাঠকের অবিদিত নাই। জগত্তারিণী সতীশকে দেখিলেন। তাহার গলায় মোটা পৈতা, সে সন্ধ্যা আহ্নিক করে, সে মুসলমানের ছোঁয়া পাউরুটি বিস্কুট খায় না, সে শ্রীমান নিষ্ঠাবান, তাহার পিতার অগাধ টাকা। জগত্তারিণী একেবারে মুগ্ধ হইয়া গেলেন। তাহার পরে ক্রমশ যখন আভাসে ইঙ্গিতে অনুভব করিলেন সে বিলাতে গিয়া পাশ না করিলেও, এমনকি এতগুলা কুসংস্কার থাকা সত্ত্বেও মেয়ের মনে অশ্রদ্ধার ভাব নাই, কি জানি, হয়তোবা সে মনে মনে। তখন হইতে জগত্তারিণীর চোখে সংশয়ের চেহারা আবার পরিবর্তিত এবং এতকালের পুঞ্জীভূত বেদনাও সহজ হইয়া উঠিবার পথ পাইল। সতীশের মুখের মাতৃসম্বোধনও তাহার ভাগ্যে জুটিল। কিন্তু তারপরে বহুদিন পর্যন্ত সতীশের আর দেখা ছিল না। ইহার প্রত্যেক দিনটি জগত্তারিণীকে বিঁধিয়া গিয়াছে।
তথাপি নিজে উদ্যোগী হইয়া এ সম্বন্ধে কোনো উপায় খুঁজিয়া বাহির করিবার প্রয়াস করেন নাই। তাহার বড় একটা ভয় ছিল, পাছে চেষ্টা করিতে গেলেই একটা অত্যন্ত মন্দ সংবাদ শুনিতে হয়। তিনি মনে মনে জানিতেন, তাহার নিজের কন্যার মতামতের উপরেই শুধু বিবাহের সমস্ত ফলাফল নির্ভর করে না। কারণ সতীশের পিতা এখনও জীবিত আছেন, কি জানি তিনি কি বলিবেন। তাছাড়া সতীশ নিজেই যে বিলাত ফেরতের বাড়িতে বিবাহ করিতে ভয় পাইয়া পিছাইয়া যাইবে না, তাহারও বিশেষ কোনো নিশ্চয়তা ছিল না। এমনি করিয়া অনেক দিন অনেক দুঃখ ও দুশ্চিন্তায় কাটাইয়া সেদিন হঠাৎ যখন বৈদ্যনাথে আসিয়া দেখিতে পাইলেন সতীশ বসিয়া গল্প করিতেছে, তখন আনন্দে তাহার চোখে জল আসিয়া পড়িল। সতীশ কাছে আসিয়া প্রণাম করিয়া পদধূলি লইল। সে কলিকাতা হইতে পালাইয়া আসিয়া অজ্ঞাতবাস করিতেছিল, সরোজিনী তাহাকে আবিষ্কার করিয়াছে, ইহা জ্যোতিষ গল্প করিয়া মাকে শোনাইল। নিজের কন্যার দুর্ঘটনার বিবরণ শুনিয়া তিনি সতীশের মাথায় হাত দিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিলেন এবং এই উপলক্ষে ইংরাজি শিখিয়া ইংরেজের নকল করাকে অজস্র গালি পাড়িয়া বলিলেন, বাবা সতীশ, তুমি যে মেয়েটাকে রক্ষা করেছ, এ কথা যেন ওরা কোনোদিন ভুলে না যায়। কিন্তু জঙ্গলের মধ্যে একলা থাকার দরকার কি সতীশ? তুমি এই বাড়ির ছেলে, যতদিন আমরা এখানে আছি ততদিন এই বাড়িতেই এসে কেন থাকো না? সতীশ হাসিয়া বলিল, বেশ আছি মা, আমার সেখানে কোনো কষ্ট নেই। জগত্তারিণী কহিলেন, কষ্টের জন্যে নয় বাবা, একা থাকার বিপদ অনেক। এ বাড়িতে অনেক ঘর খালি পড়ে আছে, তুমি চলে এসো। জল হাওয়া সেখানেও যা এখানেও তো তাই। সরোজিনী কহিল, তাহলে ওর জাত যাবে মা? জগত্তারিণী তখনও ভিতরের কথা জানিতেন না, মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, তুই তো খুব মেয়েশরী, কেন আমরা কি যে আমাদের এখানে লোকের জাত যাবে? না বাবা সতীশ, তুমি ওর কথা বিশ্বাস করো না। আর তাই যদি হবে, উপিন বউ নিয়ে আমাদের বাড়িতে অতদিন থেকে গেলেন কি করে? তাদের কই জাত গেল না? তুই এমন মিছে করে ওকে ভয় দেখাসনি বলে দিচ্ছি। সরোজিনী মুখ ফিরাইয়া হাসিতে লাগিল। সতীশ কহিল, না মা, জাত যাবে কেন? আমি তো প্রায় প্রত্যহই আসি, রাত্রের খাওয়াটাও তো আমার এই বাড়িতেই হয়। শুনিয়া জগত্তারিণী পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, তাই এসো বাবা, অন্তত আমি যে কদিন আছি আমার কাছেই তোমাকে রোজ খেয়ে যেতে হবে। বলিয়া তিনি তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা করিতে অন্যত্র চলিয়া গেলে সরোজিনী কহিল, আপনি আমাকে গান শেখাবেন বলেছিলেন? সতীশ কহিল, আমি তো প্রায় রোজই আসি, শিখলেই তো পারেন। সরোজিনী কহিল, আপনি এলেই তো সমস্ত ভদ্রলোক আপনার গান শুনতে আসেন, তার মধ্যে বুঝি শেখা যায়? সতীশ হাসিয়া কহিল, নো অ্যাডমিশন বলে ফটকে দরন বসিয়ে দিন না কেন? সরোজিনী বলিল, তার চেয়ে মা যা বললেন তাই করুন, সেই জঙ্গলের মধ্যে আর পড়ে থাকবেন না। কিন্তু জঙ্গলে থাকার প্রয়োজন আর যাহাকেই বলা যাক, সরোজিনীর কাছে বলা চলে না। সতীশ চুপ করিয়া রহিল। সরোজিনী পুনরায় কহিল, আচ্ছা, দাদাজি বললেন 5-6 দিন পর কলকাতায় যাবেন, তখন আমাদের দেখবে কে? সতীশ জিজ্ঞাসা করিল, কদিনের জন্য যাবেন? সরোজিনী কহিল, অন্তত 7-8 দিন তাকে সেখানে থাকতেই হবে। তাহলে সেই ব্যবস্থা তিনিই করে যাবেন, আর এত ভয়ই বা কি জন্য? আপনারা তো আমাদের হিন্দুর ঘরের মেয়ের মতো অসূর্য স্পর্শা নন যে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে মুশকিলে পড়ে যাবেন। আপনারাই বরঞ্চ কত পুরুষের। সরোজিনীর মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল। কহিল, আমরা কি করি শুনি? পুরুষের কান কেটে নিই? না হিন্দুর ঘরের মেয়ে নই আমরা? সতীশ অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কথাটা সারিয়া লইবার জন্যে মুখ তুলিয়া দেখিতে পাইল, সম্মুখে শশাঙ্কমোহন ব্যারিস্টারকে লইয়া জ্যোতিষ ঘরে ঢুকিতেছেন। অন্য দিনের মতো আজও তিনি স্টেশনে বেড়াইতে গিয়া দেখেন ব্যারিস্টার সাহেব ফার্স্ট ক্লাস কামরা হইতে অবতরণ করিতেছেন। ঘরে পা দিয়াই শশাঙ্কমোহন সরোজিনীর দিকে হাত বাড়াইয়া দ্রুত অগ্রসর হইয়া করমর্দন করিয়া কুশল প্রশ্ন করিলেন,
এবং নিজের এইরূপ অকস্মাৎ আগমনের কৈফিয়ত স্বরূপে কহিলেন, কেন যে সহসা কলিকাতা তাহার অসহ্য বোধ হইল, কেন যে কিছুমাত্র চিন্তা না করিয়া স্টেশনে আসিয়া দেওঘরের ফার্স্ট ক্লাস টিকিট কিনিয়া বসিলেন, তাহার হেতু তিনি নিজেই এখন পর্যন্ত জানেন না। অতঃপর নিকটে একখানা চৌকি টানিয়া লইয়া ব্যারিস্টার সাহেব অনর্গল বকিয়া যাইতে লাগিলেন। কিন্তু সরোজিনীর পাংশু মুখ দিয়া দুই একটা সাধারণ কথা ছাড়া কথা বাহির হইল না। মিনিট 10 পর সতীশকে উঠিয়া যাইতে দেখিয়া তাহার দৃষ্টি আকৃষ্ট হওয়ায় ঘাড়টা একটু কাত করিয়া বিস্ময়ের কণ্ঠে সরোজিনীকে কহিলেন, একে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে না? সরোজিনীর পাংশু মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। সংক্ষেপে কহিল, বলতে পারি না কোথায় দেখেছেন। অনতিকাল পরে জগত্তারিণী খাবার দিয়া সতীশকে যখন ডাকিতে পাঠাইলেন, তখন দেখা গেল সতীশ কাহাকেও কোনো কথা না কহিয়া চলিয়া গিয়াছে। ইহার পর 3 দিন পর্যন্ত সতীশের আর দেখা না পাইয়া জগত্তারিণী ভিতরে ভিতরে ক্রুদ্ধ ও উদ্বিগ্ন হইয়া উঠিলেন। ছেলেকে নিভৃতে ডাকিয়া কড়া করিয়া প্রশ্ন করিলেন, লোকটি আর কতদিন এখানে থাকবে জ্যোতিষ? বরঞ্চ আমি বলছি, তোমরা ওকে স্পষ্ট করে জানিয়ে দাও যে তার থাকবার আর কোনো আবশ্যক নেই। মাতৃআজ্ঞা জ্যোতিষ কিভাবে পালন করিয়াছিল বলিতে পারি না, কিন্তু প্রস্থানের পূর্বে শশাঙ্ক মোহন নিঃসংশয়ে শুনিয়া গেলেন যে যে জন্যে তাহার আশা, সেই আশা লেশমাত্র নাই, এবং সতীশী যে সেই ভাগ্যবান পাত্র, তাহাও জানিতে তাহার অবশিষ্ট রহিল না। সাহেবের মুখ কালো হইয়া উঠিল, কিন্তু আঘাতটা তিনি ভদ্রভাবেই গ্রহণ করিলেন। এমনকি যাইবার সময় তিনি সরোজিনীর সহিত সাক্ষাৎ করিতেও চেষ্টা করিলেন না। ট্রেনে উঠিয়া বসিয়া বিদায় লইবার ঠিক পূর্বক্ষণেই অকস্মাৎ জ্যোতিষকে জিজ্ঞাসা করিলেন, সতীশবাবু কোথায় যে ডাক্তারি শেখবার চেষ্টা করছিলেন তা হয়েছে? জ্যোতিষ মাথা নাড়িয়া কহিল, বোধহয় না, হোমিওপ্যাথি স্কুলে কিছুদিন পড়েছিলেন মাত্র। ও হোমিওপ্যাথি স্কুল বলিয়া শশাঙ্ক অন্য কথা পাড়িলেন। সহসা ভ্রাতার অসুখের টেলিগ্রাম পাইয়া জগত্তারিণীকে তাড়াতাড়ি শান্তিপুর যাইতে হইয়াছিল, সুতরাং সতীশের কাছে প্রস্তাবটা উত্থাপন করিবার তখন সুযোগ পান নাই। আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইয়া কথাটা পাড়িবেন মনে মনে এই সংকল্প স্থির করিয়া সকালে উঠিয়াই সরকারকে নিমন্ত্রণ করিয়া আসিতে পাঠাইয়া দিয়াছিলেন। ইতিমধ্যে এই অভাবনীয় কাণ্ড ঘটিল। যাহার আগমন সবচেয়ে অপ্রীতিকর, অকস্মাৎ সেই শশাঙ্ক মোহন সকালের ট্রেনে আসিয়া উপস্থিত হইয়াছেন শুনিয়া জগত্তারিণীর বিরক্তির আর অবধি রহিল না। মানুষের অত্যন্ত কামনার বস্তু হঠাৎ বাধাপ্রাপ্ত হইলে তাহার সন্দেহের আর হিসাব নিকাশ থাকে না। সুতরাং ঠিক সেই সময়ে বাহির হইতে সরোজিনীকে আসিতে দেখিয়া তাহার সর্বাঙ্গে বিষের জ্বালা দিয়া মনে হইল, শশাঙ্কর এই আকস্মিক প্রত্যাবর্তনের মধ্যে হয়তোবা এই হতভাগা মেয়েটারও কোনো হাত আছে। তাহার ব্যারিস্টার ছেলেকে তো তিনি কোনোদিনই সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন নাই। বস্তুত তাহাকে দোষও দেওয়া যায় না। তাহার হিন্দু আচারভ্রষ্ট ছেলেমেয়েরা যে সতীশের আচারপরায়ণতা প্রীতির চক্ষে দেখিতে পারে, এ কথা তিনি হৃদয়ের মধ্যে গ্রহণ করিতে পারিতেন না। মেয়েকে কটূক্তি করিয়া তিনি রান্নাঘরে প্রবেশ করিয়া ঝিকে রান্নার আয়োজন ঠিক করিয়া রাখিতে আদেশ দিয়া স্নানে চলিয়া গেলেন। কিন্তু ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া কন্যার প্রতি চাহিয়া জননীর চক্ষু জুড়াইয়া গেল। ইতিমধ্যে তাড়াতাড়ি সে স্নান সারিয়া লইয়া পট্টবস্ত্র পরিয়া মায়ের রান্নাঘরে ঢুকিয়া অপটু হস্তে বঁটিতে তরকারি কুটিতেছিল এবং ঝি অদূরে বসিয়া দেখাইয়া দিতেছিল। জগত্তারিণী নীরবে ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, হিঁদুর মেয়ের যে আর কোনো পোশাকেই সাজে না, তোকে দেখে আজ তার টের পেলুম বাছা। তোর পানের চেয়ে এত আহ্লাদ আমার আর কোনোদিন হয়নি। সরোজিনী লজ্জায় মুখ নত করিয়া কাজ করিতে লাগিল। মা তাহাকেই খোঁচা দিয়া বলিতে লাগিলেন, আমি সব বুঝি মা, সব বুঝি। তা সে যতই পাশ করুক, বাঁদর ছাড়া তাকে আমি কিছুই বলি নে। আর যার ইশারায় পেয়েই কেননা বেহায়াটা আবার ফিরে আসুক, আমি থাকতে তা হবে না, তা সত্যি করে বলে দিচ্ছি বাছা।
একটুখানি স্থির থাকিয়া পুনরায় কহিলেন, জ্যোতিষ বলে, ছেলেবেলায় যে যেমন শিক্ষা পেয়ে আসে মনের টানটা তার সেদিকেই যায়। তাই বা সত্যি হবে কেন? দিনরাত হ্যাটকোট পরে না থাকলে পছন্দ হবে না, এই বা কোন শাস্ত্রে লেখা আছে মা? আয়োজন সম্পূর্ণ করিয়া লইয়া জগত্তারিণী রাঁধিতে বসিয়া একসময় কহিলেন, আমার মনের বাসনা ভগবান যদি পূর্ণ করেন, তুই দেখিস দেখি বাছা, তাতে তোর ভালোই হবে। সরোজিনী আনত মুখে মায়ের মনের বাসনাটা স্পষ্ট শুনিবার প্রত্যাশায় উৎকর্ণ হইয়া রহিল। জগত্তারিণী আর তাহা প্রকাশ করিয়া বলিলেন না, নিজের মনে রাঁধিতে লাগিলেন। তিনি নীরবে মনে মনে কি আলোচনা করিতে লাগিলেন সরোজিনী তাহা বুঝিল, এবং হ্যাট কোটধারী সম্বন্ধে যে লজ্জাকর অপবাদের ইঙ্গিতে তাহাকে পুনঃবিদ্ধ করিলেন তাহারও প্রতিবাদ করা কঠিন ছিল না। কিন্তু নিরতিশয় অসহিষ্ণু প্রকৃতি জগত্তারিণীকে কোনো কথাই শেষ পর্যন্ত শোনানো যায় না জানিয়াই সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বেলা প্রায় 10টা বাজে। এমন সময় একটা গোল বাঁধিল। সরকার মশাই কোথা হইতে খুঁজিয়া পাতিয়া একটা প্রকাণ্ড বড় রুই মাছ আনিয়া হাজির করিলেন। জগত্তারিণী রান্নাঘরের ভিতর হইতে উঁকি মারিয়া দেখিয়া খুশি হইয়া বলিলেন, বাহ, বেশ মাছ কিন্তু। সরোজিনী কহিল, সতীশবাবুর এখনো আসতে দেরি আছে মা, 10টা বাজেনি এখনো। জগত্তারিণী বলিলেন, বাজাবাজির কথা নয় মা, আজ আমার একাদশী, আমি তো মাছ ছোব না। ভাবছি তোদের বামুন ঠাকুর রাঁধতে পারবে কি? আচ্ছা দেখ তো এলোকেশী, ও ঘরে রান্না কত দূর এগুলো? ঝি বাহিরে যাইতেই সরোজিনী লজ্জিত মুখে আস্তে আস্তে বলিল, তুমি দেখিয়ে দিলে আমি কি পারব না? জগত্তারিণী বিস্মিত মুখে বলিলেন, পারবি তুই? পারব না, তুমি কেবল দেখিয়ে দাও। ঝি থমকিয়া দাঁড়াইল। এমন চারুদর্শন বৃহদায়তন রোহিত একটি আনাড়ির হাতে পড়িয়া সম্পূর্ণ নষ্ট হইবার আশঙ্কায় সে ভীত হইয়া উঠিল। কহিল, সে কি হতে পারে মা, বাইরের লোকে খাবে যে। জগত্তারিণী ক্ষণকাল কি ভাবিয়া লইয়া কহিলেন, তা হোক, সতীশ আমার বাইরের লোক নয়, সে আমার ঘরের ছেলে। তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস নি এলোকেশী, ওধারের উনুনটা বেশ করে নিকিয়ে দিয়ে মাছ কুটে আন। তুইও এক কাজ কর মা, গরদের কাপড় পরে তো সুবিধা হবে না। আচ্ছা তা হোক, না হয় আঁচলটা বেশ করে কোমরে জড়িয়ে নে। হাসিয়া বলিলেন, আজ আশাতেই তোর হাতে খড়ি হয়ে যাক। সরি, আশীর্বাদ করি চিরকাল আজকের দিনের মতোই যেন তোর আশাতি হয়। এই আশীর্বাদে সরোজিনী মুখখানি আরও একটু অবনত করিল। ঘণ্টাখানেক পরে জ্যোতিষ মায়ের কাছে কি একটা কাজের জন্য রান্নাঘরের দরজার কাছে আসিয়া নিরতিশয় বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠাহর করিয়া দেখিয়া কহিল, ওখানে রাঁধে কে মা, সরো নাকি? মা একটু হাসিয়া বলিলেন, দেখ দেখি চিনতে পারিস কি না। চিনতে না পারারই কথা মা, কিন্তু ও কি সত্যই রাঁধছে না তোমার ঢাক ঘাড়ে করে আছে? মা একটা নিগূঢ় ইঙ্গিত করিয়া বলিলেন, রাধাবাড়ার কাজে কি হিঁদুর মেয়েকে শিখতে হয় রে? এ তো আমাদের জন্মকাল থেকেই শেখা হয়ে থাকে। কিন্তু কি মা? ছেলেকে একটু আড়ালে লইয়া জগত্তারিণী বলিলেন, কিন্তু আমি ভাবছি সতীশ শুনলে কি জানি ওর হাতে খাবে কিনা। জ্যোতিষ হাসিয়া উঠিতেই সরোজিনী মুখ তুলিয়া চাহিল। জ্যোতিষ কহিল, মা, তুমি সতীশকে মস্ত একটা মনুপরাশর গোছের লোক ভাবো কেন বলো দেখি? মা বলিলেন, সে তো তোদের চেয়ে ভালো। এমনই বা কি ভালো শুনি? ওই সরো গিয়ে তাদের ভাত ডাল রেঁধে দিয়েছিল বলে সে রাত্রে খেতে পেয়েছিল, নইলে উপোস করে থাকতে হতো, সে জানো? মা পুলকিত বিস্ময়ে ব্যগ্র হইয়া কহিলেন, কবে রে? জ্যোতিষ সে রাত্রের সমস্ত ঘটনা বিবৃত করিয়া কহিলেন। তিনি আনন্দে বিহ্বল প্রায় হইয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে মেয়েকে বলিলেন, ধন্যী মেয়ে মা তুই, আমি তখন থেকে ভেবে মরছি আর তুই চুপ করে আছিস। জ্যোতিষ হাসিয়া বলিল, ওই বা কি করে জানবে মা যে তুমি মনে মনে ভেবে সারা হচ্ছ? কিন্তু সেদিন তো খেতে পাইনি, আজ খেয়ে দেখি পোড়ার মুখী পেট থেকে পড়েই কেমন রাঁধতে শিখেছে। বলিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল।
জগত্তারিণী মেয়ের লজ্জাবনত মুখখানির পানে চাহিয়া গভীর স্নেহে কহিলেন, লজ্জা কি মা? আপনার জনকে রেঁধে বেড়ে খেতে দেবে, এর চেয়ে সৌভাগ্য মেয়ে মানুষের কি আর আছে? আমি আহ্নিকটা ততক্ষণে সেরে নিগে বলিয়া কিছুক্ষণের জন্য বাহির হইয়া গেলেন। তারপর সমস্ত দিন গেল, কিন্তু সতীশের দেখা নাই। না আসার কারণও কেহ জানাইয়া গেল না। সারাদিন ছটফট করিয়া জগত্তারিণী সন্ধ্যার পর জ্যোতিষকে ডাকিয়া বলিলেন, তার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কাউকে খবর নিতে একবার পাঠিয়ে দিলে না কেন? জ্যোতিষ নিতান্ত তাচ্ছিল্য ভরে জবাব দিল, কাকে আবার অতদূর পাঠাতে যাব মা? জগত্তারিণী আশ্চর্য হইয়া বলিলেন, কেন, দারোয়ান কি একবার যেতে পারত না? দরকার কি মা? তুই বলছিস কি জ্যোতিষ? তার অসুখ বিসুখ হলো না কি হলো একবার খবর নেওয়া আবশ্যক নয়? কি আবশ্যক? সে আমাদের আত্মীয় নয়, বন্ধুও নয়, তার জন্য ভেবে মরার আমি কোনো প্রয়োজনই দেখিনি বলিয়া জ্যোতিষ বাহিরে চলিয়া গেল। সতীশের সম্বন্ধে ছেলের মুখে জবাব শুনিয়া জগত্তারিণী হতবুদ্ধি হইয়া গেলেন। মাত্র এই একবেলার মধ্যে সতীশ আর তাহাদের কেহ নয়। তাহার মুখের উপর ছেলের এই স্পর্ধিত উত্তর ক্ষণকালের জন্যে তাহার কাছে দুঃস্বপ্নের মতো ঠেকিল। সেইখানে দাঁড়াইয়া কয়েক মুহূর্তেই কত কি যে তাহার উপবাসক্ষীণ মাথার মধ্য দিয়া ছুটিয়া গেল, তাহা ভালো করিয়া ঠাহর করিতেও পারিলেন না। ধীরে ধীরে ওপরে গিয়া নিজের শয্যায় শুইয়া পড়িয়া সরোজিনীকে কাছে ডাকাইয়া আনিয়া জগত্তারিণী মেয়ের মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া আরও ভয় পাইয়া গেলেন। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিলেন, সরি, সতীশ এলো না কেন জানিস? সরোজিনী বলিল, না। কন্যার এই সংক্ষিপ্ত উত্তরে জগত্তারিণী উঠিয়া বসিয়া কহিলেন, না, যদি জানোই না তবে লোক পাঠিয়ে জানতে কি হয়েছিল? এও কি আমাকে বলে দিতে হবে নাকি? সরোজিনী মৃদুকণ্ঠে কহিল, দাদা বললেন লোক পাঠাবার দরকার নেই। কেন নেই সেইটাই জানতে চাই। যাও, এক্ষুনি দারোয়ানকে পাঠিয়ে দাও, তার খবর নিয়ে আসুক। সে তো নেই মা, দাদা তাকে উপিনবাবুকে টেলিগ্রাম করতে পাঠিয়েছেন। উপিনবাবুকে? হঠাৎ তাকে টেলিগ্রাম করা কেন? আমি সব কথা জানি নে মা, তুমি দাদাকে জিজ্ঞেস করো বলিয়া সরোজিনী মাকে এক প্রকার উপেক্ষা করিয়াই চলিয়া গেল। এইবার জগত্তারিণীর অকস্মাৎ মনে হইল সতীশকে ইতিমধ্যে নিশ্চয়ই নিষেধ করিয়া দেওয়া হইয়াছে। উহার হেতু যে কি তাহা কেহই তাহার কাছে ব্যক্ত করিতে চাহে না বটে, কিন্তু সে যে গুরুতর তাহাতে কোনো সন্দেহ নাই। এবং এই ভীষণ অনিষ্টের মূলে যে ওই শশাঙ্ক মোহন এবং এই দুরভিসন্ধি লইয়াই সে পুনরায় আসিয়া উপস্থিত হইয়াছে, তাহাতেও তাহার কোনো সংশয় রহিল না। কিন্তু কারণ যত বড় ভয়ানকই হোক, তিনি স্বয়ং উপস্থিত থাকিতেও যে ছেলেমেয়েরা তাহার অনুমতি না লইয়া সতীশকে মানা করিয়াছে, ইহা মনে করিতেই তাহার চিত্ত ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল। তৎক্ষণাৎ এলোকেশিকে দিয়া জ্যোতিষকে ডাকাইয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন, তুই সতীশকে এ বাড়িতে আসতে বারণ করেছিস? জ্যোতিষ আশ্চর্য হইয়া বলিল, না, এ তোমাকে কে বললে? উপিনকে তুই সতীশের কথা নিয়ে টেলিগ্রাম করেছিস? হ্যাঁ। সতীশ কি করেছে? জ্যোতিষ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, যা করেছে সে যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে আমাদের আর কোনো সম্বন্ধই নেই। এ খবর তোকে কে দিলে? শশাঙ্ক মোহন? দুষ্ট লোক, ওর কথা আমি এক তিল বিশ্বাস করি নে। জ্যোতিষ কহিল, আমি বিশ্বাস করি, কিন্তু তার অর্ধেকও যদি সত্যি হয় আমি তাহলেও বলছি মা, সতীশের ছায়া মারাতেও আমাদের ঘৃণা হওয়া উচিত। ছেলের উত্তপ্ত কণ্ঠস্বরে জগত্তারিণী নরম হইয়া বলিলেন, বেশ তো, আমাকে খুলেই বল না বাছা, কি হয়েছে? সতীশ কিছু চুরি ডাকাতিও করেনি, খুন করেও পালিয়ে আসেনি যে তার ছায়া মারাতে তোমাদের ঘৃণা হবে। ছেলে মানুষ, মনের ভুলে যদি কিছু দোষঘাট করেই থাকে, এমন কত লোকই তো করে, শুধরে নিতে কতক্ষণ? জ্যোতিষ ঘাড় নাড়িয়া কহিল, না মা, সেসব অপরাধ মাপ করা যায় না, অন্তত সরোজিনী পারবে না, এ তোমাকে আমি নিশ্চয়ই বলছি। জগত্তারিণী একটু চিন্তা করিয়া বলিলেন, অপরাধটা কি শুনি? কাল শোনো মা,
উপিনের চিঠি না পাওয়া পর্যন্ত এই আলোচনায় আর কাজ নেই বলিয়া জ্যোতিষ দ্বিতীয় অনুরোধের পূর্বেই ঘর হইতে বাহির হইয়া গেল। এতক্ষণ উত্তেজনার আবেগে জগত্তারিণী বিছানায় উঠিয়া বসিয়াছিলেন। ছেলে চলিয়া যাইতেই একেবারে নির্জীবের মতো শয্যা গ্রহণ করিলেন। দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, ভগবান, এই কলিকালে কি কাউকে বিশ্বাস করবার জো তুমি রাখুনি ঠাকুর? আভাসে অনুমানে অনেক কথাই বুঝিলেন। তাই শুধু সতীশের জন্যে নয়, স্বামীর কথা মনে পড়িয়াও তাহার দুচক্ষু বাহিয়া এখন হু হু করিয়া অশ্রু ঝরিতে লাগিল। রাত্রে একবার মেয়েকে ডাকিতে পাঠাইয়াছিলেন। এলোকেশী সরোজিনীর সাড়া না পাইয়া ফিরিয়া আসিয়া জানাইল, দিদিমণি ঘুমিয়ে পড়েছে। শুনিয়া তিনি কপালে করাঘাত করিলেন। যে মেয়ে এত দুঃসংবাদ শুনিয়াও ঘুমাইতে পারে, অর্থাৎ সে যে সতীশের চেয়ে মনে মনে ওই বাঁদরটার প্রতি বেশি অনুরাগী, এই কথা মনে করিয়া তাহার মেয়ের প্রতি ক্রোধ ও অশ্রদ্ধার অন্ত রহিল না। পরদিন বেলা ৩টা বাজে গেটের থামে সাইকেল কাত করিয়া রাখিয়া সতীশ বাহিরে বসিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। তাহার শুষ্ক মুখ, এলোমেলো রুক্ষ চুল উপস্থিত সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল। সরোজিনী মুখ তুলিয়া চাহিল, কিন্তু কথা কহিল না। জ্যোতিষ জিজ্ঞাসা করিল, আপনার অসুখ করেছে নাকি সতীশবাবু? সতীশ একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, না। কেহই আর কোনো কথা কহিল না দেখিয়া সতীশ মনে মনে বিস্মিত হইল। সে ভাবিতে ভাবিতে আসিতেছিল, আজ উপস্থিত হওয়া মাত্র অভিযোগ অনুযোগের অন্ত থাকিবে না। তাই সে তখন বাড়ির ভেতরের দিকে অগ্রসর হইবার উদ্যোগ করিয়া নিজেই কহিল, কালকের অপরাধের জন্য আগে মায়ের কাছে মাপ চেয়ে আসি, তারপরে অন্য কাজ। শশাঙ্ক এতক্ষণ তীব্র দৃষ্টিতে সতীশের পানে চাহিয়াছিল। সেই কথা কহিল, বলিল, মা এখন ঘুমোচ্ছেন, তাকে জাগিয়ে মাপ চাইবার এত তাড়া কি? একটু বসুন, আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে। তাহার কথার ধরনে সতীশ অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, আমার সঙ্গে আলোচনা? শশাঙ্ক কহিল, আগে হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আছে বই কি। জ্যোতিষকে দেখাইয়া কহিল, আপনি নিশ্চয়ই জানেন আমি ওর একজন পরম বন্ধু। না না জ্যোতিষবাবু, আপনি উঠবেন না। ও কি, আপনারই বা পালালে চলবে কেন? আমার যা নালিশ তা আপনাদের সামনেই করতে চাই, দুজনেই বসুন বলিয়া সরোজিনীর প্রতি একটা কটাক্ষ করিল। কিন্তু সরোজিনী এমনই ঘাড় হেঁট করিয়া রহিল যে সে ইহার কিছুই দেখিতে পাইল না। শশাঙ্ক সম্মুখের টেবিলের উপর একটা চড় মারিয়া বলিল, আমার ছেলেবেলা থেকেই এই স্বভাব, যাদের ভালোবাসি তাদের সম্বন্ধে কিছুতেই চোখ বুজে উদাসীন থাকতে পারিনি। তাই গতবারে শুনেই মনে মনে ভাবলুম, এ তো ভালো কথা নয়। সতীশবাবুর এই নির্জন বাসের একটা খবর নেওয়া উচিত। আপনি হয়তো রাগ করবেন সতীশবাবু, কিন্তু আমিও তো আমার নিজের স্বভাবের বিরুদ্ধে যেতে পারি নে। কি বলেন জ্যোতিষবাবু? জ্যোতিষ নিঃশব্দ নতমুখে বসিয়া রহিল। সতীশও চুপ করিয়া চাহিয়া রহিল। সমস্ত শ্রোতাদের সমবেত নীরবতার মাঝখানে শশাঙ্কর উত্তেজনার বেগ আপনি ঢিলা হইয়া আসিল। সে অপেক্ষাকৃত সংযত স্বরে কহিল, জ্যোতিষ আমার পরম বন্ধু বলেই আপনাকে গুটি কয়েক প্রশ্ন করবার আমার অধিকার আছে। আপনি তো জানেন। সতীশ কথার মাঝখানেই ঘাড় নাড়িয়া বলিল, না, আমি বন্ধুত্বের কথা কিছুই জানি নে, কিন্তু আপনার প্রশ্ন কি শুনি। শশাঙ্ক একটা ঢোক গিলিয়া বলিল, আমি জানতে চাই আপনি এখানে এসে আছেন কেন। সতীশ কহিল, আমার ইচ্ছে। আপনার দ্বিতীয় প্রশ্ন? শশাঙ্ক থতমত খাইয়া জ্যোতিষকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিল, সতীশবাবুর কলকাতার বাসা খুঁজে বার করতে আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। রাখালবাবুকে উনি চেনেন। তিনি বললেন। সতীশের দুই চক্ষু জ্বলিয়া উঠিল। কহিল, চুলোয় যাক রাখালবাবু, আপনার নিজের কথা বলুন। এবার জ্যোতিষ মুখ তুলিয়া বলিল, সতীশবাবু, শশাঙ্ক আমার অনুরোধেই আপনাকে জিজ্ঞাসা করছে। আপনি ইচ্ছা করলে জবাব না দিতেও পারেন, কিন্তু ওকে অপমান করবেন না। আমাদের সঙ্গে আপনি যে ব্যবহার করেছেন তাতে কোনো প্রশ্ন না করাই উচিত ছিল। শুধু আমার মায়ের জন্যেই আপনার নিজের মুখ থেকে একবার শোনার প্রয়োজন। বেশ, আমি না হয় প্রশ্ন করছি, সাবিত্রী কে?
এবং তার সঙ্গে আপনার সম্বন্ধই বা কি? সতীশ ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া রহিল, পরে কহিল, সাবিত্রী কে তা আমি জানি না জ্যোতিষবাবু, কিন্তু তার সঙ্গে আমার কি সম্বন্ধ সেই উত্তর দিয়ে আমি আবশ্যক মনে করি নে। কেন? কারণ বললেও আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যেমন করেই হোক আমাদের বোঝা একান্ত আবশ্যক। ভালো, তাকে কোথায় এনে রেখেছেন এই সংবাদ দিলে বোধ করি বুঝতে পারব। সতীশ জ্যোতিষের মুখের উপর তাহার জ্বলন্ত চক্ষু নিবদ্ধ করিয়া শান্ত কণ্ঠে কহিল, দেখুন জ্যোতিষবাবু, আমি কোনোদিন গায়ে পড়ে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করিনি, সুতরাং প্রশ্নোত্তরের ছলে কতগুলো অপ্রিয় কথা কাটাকাটির দরকার মনে করিনি। আমি বুঝতে পেরেছি কি ঘটেছে, অতএব আপনাদের যতটুকু জানা প্রয়োজন আমি নিজেই জানাচ্ছি। সাবিত্রী কোথায় গেছে আমি জানিনি, কেন, কি বৃত্তান্ত, এইসব সম্পূর্ণ অনাবশ্যক। তবে এই কথা খুব সত্যি, সাবিত্রী যাই হোক, যদি নিজের ইচ্ছায় সে আমাকে ছেড়ে চলে না যেত, আমি যতদিন বাঁচতুম তাকে মাথায় করে রাখতুম। এ কথা শুধু আপনাদের সাক্ষাতে নয়, সমস্ত পৃথিবীর সামনে স্বীকার করতেও আমি লজ্জাবোধ করিনি। আশা করি এরপরে আপনাদের আর কোনো জিজ্ঞাসা নেই, থাকলেও আমি জবাব দিতে পারব না। সতীশের এই সুস্পষ্ট এবং অতিশয় সংক্ষিপ্ত উত্তরে সকলেই যুগপৎ বিস্ফারিত চক্ষে চাহিয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিল। সরোজিনীর মুখের উপরই তাহার এই অমানসিক হৃদয়হীন স্পর্ধা তাহার অসীম নির্লজ্জতাকেও বহুদূরে অতিক্রম করিয়া গেল। বহুক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া জ্যোতিষ প্রবল চেষ্টায় নিজেকে সচেতন করিয়া ঘাড় নাড়িয়া কহিল, না, আপনার কাছে আমাদের আর কিছুই জিজ্ঞাসা নেই। যেটুকু ছিল উপিনের জবাবে সেটুকু পূর্ণ হয়েছে, এই দেখুন। বলিয়া সে টেলিগ্রামের কাগজখানা সম্মুখে ছুঁড়িয়া দিল। উপিনদার টেলিগ্রাম, কই দেখি, বলিয়া সতীশ ব্যগ্র হস্তে কাগজখানা তুলিয়া লইল। ভাঁজ খুলিয়া ধীরে ধীরে সমস্তটা পড়িয়া ফিরাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, সমস্ত সত্য। আমার উপিনদা কখনো মিথ্যা বলেন না। যথার্থই আমি ভালো নই, যথার্থই আমার সঙ্গে কারোর সংস্রব রাখা উচিত নয়। বোধ করি নিজেই একথা মনে মনে টের পেয়েছিলাম বলেই এই জঙ্গলের মধ্যে এমন করে একদিন পালিয়ে এসেছিলাম। বলিতে বলিতেই তাহার কণ্ঠস্বর যেন কোন মন্ত্র বলে জলভারাক্রান্তের ন্যায় গদগদ হইয়া আসিল। কিন্তু কেহই কোনো কথা কহিল না এবং সতীশ নিজেও স্তব্ধ হইয়া বসিয়া রহিল। পরক্ষণেই একটা বুকচেরা দীর্ঘশ্বাসের সঙ্গে তাহার মনে হইল একটা বড় জটিল সমস্যার আজ অত্যন্ত অদ্ভুত মীমাংসা হইয়া গেল। কাল সকালেও জগত্তারিণীর নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে কত চিন্তাই না মনে উদয় হইয়াছিল। সরোজিনীর হৃদয় পাইবার আকাঙ্ক্ষা হঠাৎ কবে যে তাহার অন্তরে প্রথম জাগিয়া উঠিয়াছিল, এইমাত্র সে স্মরণ করিতে পারে নাই সত্য, কিন্তু নিভৃত অন্তরের মধ্যে তাহার আকাঙ্ক্ষা তো ছিলই। না হইলে এমনটি ঘটিয়াছিল কি করিয়া? এই অমৃত সঞ্জাত হইয়াছিল কোন সিন্ধু মন্থন করিয়া? সাবিত্রীকে হারাইয়া পর্যন্ত এই সত্যটার সে সাক্ষাৎ লাভ করিয়াছিল যে যুবতী রমণীর মন পাওয়া এক, কিন্তু সে পাওয়া কাজে লাগানো সম্পূর্ণ ভিন্ন বস্তু। কারণ পাওয়া যখন নরনারীর নিভৃত হৃদয়ে গোপনে নিঃশব্দে সম্পূর্ণ হইয়া উঠিতে থাকে, বাহিরের সংসার তাহার সাড়া পায় না। কিন্তু যেদিন এই সংসারের সম্মতি না লইয়া আর এক পদ অগ্রসর হইবার উপায় থাকে না, সেই দিনই দারুণ দুঃখের দিন। এ পাওয়া যে কত কঠিন, এ রত্ন যে কত দুর্লভ, বাহিরের সংসার সেই বিচারের দিক দিয়া যায় না। সে কেবল তাহার শাস্ত্র লইয়া, সমাজ লইয়া, লোকাচার লইয়া বিরুদ্ধস্বরে কলরব করে, বাধা দেয়, নিষ্ফল করে, এই শুধু তাহার কাজ। সরোজিনীকে হয়তো সে ভালোবাসে, সেদিকেও প্রতিদান যদি এমনই উন্মুখ হইয়াই উঠিয়া থাকে, তো তাহাকে প্রতিষ্ঠা করিবে সে কোনখানে? উভয়ের সমাজ যে বিভিন্ন। কালও তাহার বৃদ্ধ পিতার চিন্তিত গম্ভীর মুখ বারংবার মনে পড়িয়াছে।
উপেন দাদাদের বাড়ির শুষ্ক ভট্টাচার্যের শুষ্কতর তীব্র স্বর সহস্রবার তাহার কানে আসিয়া বিধিয়াছে। পাড়ার শত্রুমিত্র সমস্ত লোকের তীব্র শিরশ্চালন তাহার হৃৎপিণ্ডের উপর বহুবার ধাক্কা মারিয়া গিয়াছে। তবু এই বিরুদ্ধ জগতের সমস্ত লোকের সম্মিলিত না না রবের মাঝখানে শুধু কেবল নিঃশব্দ সরোজিনীর লজ্জাবনত মুখখানি তাহাকে সবল রাখিতে পারিয়াছিল। কিন্তু আজ আর কোনো ভয় নাই। একদিনে অচিন্তনীয় উপায়ে সমস্ত গ্রন্থি সমস্ত দুশ্চিন্তার শান্তি হইল, বাঁচা গেল। কথাটা নিজের মনে বলিয়াই সে চমকিয়া মুখ তুলিয়া চাহিয়া দেখিল সবাই ঠিক তেমনি নীরবে অধবদনে বসিয়া আছে। সরোজিনীর মুখের দিকে সে চাহিয়া দেখিল, কিন্তু প্রায় কিছুই দেখা গেল না। তখন তাহাকেই সম্বোধন করিয়া কহিল, তুমি, আপনি আমার সাবেক বাসায় একদিন যার কাপড় শুকোতে দেখে এসেছিলেন, তার নাম সাবিত্রী। আমি ভেবেছিলুম একদিন নিজেই সমস্ত কথা আপনাকে জানাবো, কিন্তু কোনোদিন সে সুযোগ হল না, সে সাহসও ছিল না। বলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, জ্যোতিষবাবু, দোষ আমার, এ আমি প্রতিদিনই টের পাচ্ছিলাম, তাই মনে আমার সুখ ছিল না। বলিয়া একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, অথচ আমি কোনো বিষয়ে কাউকে ঠকাইনি, ওসব আমি জানিও নে। তবু বলবার আমার কিছু নেই। জ্যোতিষ মুখ তুলিয়া কি বলিতে গেল, কিন্তু তাহার গলা দিয়া স্বর ফুটিল না। সতীশ নিজেও বোধ করি যেন একটা কঠিন বাষ্পোচ্ছ্বাস সংবরণ করিয়া ফেলিল। কহিল, আমি চললাম, কিন্তু আমার একটা অনুরোধ, আমার কথা আলোচনা করে আপনারা মন খারাপ করবেন না। আমি কখনো কোনো ছলে আর আপনাদের সম্মুখে আসব না। আমাকে আপনারা ভুলে যাবেন। বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ ৫ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।